তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। গার্ড অব অনারে নারী ইউএনও ইস্যুতে সংসদীয় কমিটির সুপারিশ আমলে নেবে না মন্ত্রণালয়, বলছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এনআইডির নিয়ন্ত্রণ যথাস্থানেই যাচ্ছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সিইসি বললেন চিঠি নয়, বসতে হবে আলোচনায়। করোনায় দেশে আরও 85 জনের মৃত্যু, নতুন রোগী 5,787 জন, শনাক্তের হার 20.27%। এবং করোনার টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে জানালেন প্রধানমন্ত্রী। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনারে নারী ইউএনওকে বাদ দেওয়ার সুপারিশ আমলে নেবে না মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রী জানিয়েছেন এই ধরনের প্রস্তাবে তিনি এবং তার সরকার বিব্রত। দুপুরে নিজ মন্ত্রণালয়ে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেছেন। মৃত্যুর পর গার্ড অফ অনার দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। উপজেলায় এ দায়িত্ব পালন করেন ইউএনও। সম্প্রতি নারী ইউএনওদের দিয়ে গার্ড অফ অনারে আপত্তি জানায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ নিয়ে সমালোচনা হয় নানা মহলে, উত্তাপ ছড়ায় সংসদেও। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন। যদি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষ থেকে আসে। মুক্তিযোদ্ধা মন্ত্রী জানান সংসদীয় কমিটির এই সুপারিশ এখন মন্ত্রণালয়ে পৌঁছয়নি, আর এলেও তা আমলে নেওয়া হবে না, কারণ প্রস্তাবটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সর্বোচ্চ কর্মকর্তা যিনি উপজেলার এবং ম্যাজিস্ট্রেট, তিনি গার্ড অফ অনারটা দিবেন। এটা মুক্তিযুদ্ধের জন্য সম্মানের। তো সে নারী না পুরুষ সেটা হিসাবে তো তিনি দেন না, তিনি দেন পদমর্যাদার ব্যাপারে। তাই এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, কাজে এটা তো গ্রহণ করার কোনো সুযোগ নেই। তিনি বলেন যে দেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা নারী, সেখানে এ ধরনের সুপারিশ অযৌক্তিক। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বিব্রতকর, অনস্বীকার্য। এটা তো খুবই বিব্রত করেছে আমাকে না, আমাদের সবাইকেই। আমাদের প্রায় 100-র মতো ইউএনও নারী আছেন, 500-র মধ্যে 100-র উপরে হবে। জেলা প্রশাসকরা নারী আছেন, সচিবরা নারী আছে। আমাদের তো নারী বিবর্জিত গভর্নমেন্ট চলবে এরকম। এছাড়া মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দিনের বেলায় দেওয়ার সুপারিশও গ্রহণযোগ্য নয় বলে জানান মুক্তিযোদ্ধা মন্ত্রী। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক চিঠিতেই এনআইডির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয় প্রধান নির্বাচন কমিশনার, বসতে হবে আলোচনায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দায়িত্ব দেওয়া হয়েছে যথাস্থানেই, এতে সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুজন। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা ও এনআইডি দিয়ে আসছে নির্বাচন কমিশন, কিন্তু এখন এনআইডির নিয়ন্ত্রণ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে। কিন্তু সহজে ছাড়ছেন না প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন সরকার চাইলেই হবে না, এ নিয়ে বসতে হবে আলোচনায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানালেন সিদ্ধান্ত চূড়ান্ত। সরকারের যে সিদ্ধান্ত এবং সরকারের যে কি যুক্তিতে তারা চায় সেটা তাদের যুক্তি আছে, আমরা কি যুক্তিতে আমাদের কাছে থাকা উচিত সেটা আমরা প্রস্তুত আছি। এগুলো নিয়ে ডায়ালগ হবে, এভাবে তো হয় না। আলোচনা করতে হবে কিভাবে নিবে না নিবে, অবশ্যই সেটা একটা আলোচনা হবে। এটা তো স্বাভাবিক, আপনারা বুঝতে পারেন যে একবারে এটা তো টেবিল চেয়ার না যে উঠে নিয়ে গেলাম। মানে স্যার একটা চিঠির মাধ্যমে এটা নিয়ে যাওয়া যাবে না, ডায়ালগে বসতে হবে অবশ্যই। যে কমিশন চায় যে এটা আমাদের কাছে থাকুক, এটা আমরা চাই। এনআইডিটা হলো একদম জিরো থেকে আরম্ভ করে বা তার জীবনের শেষ অবধি এনআইডিটা তাকে বহন করতে হয়। এনআইডিটা হলো মূল, সে যে বাঙালি, সে বাংলাদেশের মানুষ, কিন্তু সে ভোটার কিনা সেটা হলো 18 বছরের পরে সে ভোটার হয়। কাজে এটা সঙ্গত কারণেই এটা যথাস্থানেই সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে, যথাস্থানে আসা। সিইসির আশঙ্কা সরকারের এই সিদ্ধান্তে সংকট বাড়বে, তবে এই অভিযোগ মানছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার, সেগুলি তারা পাবেন। এটা সিস্টেমই তাই থাকবে। কাজেই সমন্বয়হীনতা
কোনো প্রশ্ন আসে না। চলে গেলে নির্বাচনের ক্ষেত্রে সমন্বয়ের কোনো বা আপনাদের কার্যক্রম পরিচালনায় কোনো ব্যাঘাত হতে পারে? আমাদের অসুবিধা হবে, হয়তো সেটা অসুবিধা হবে, ইনিশিয়ালি কিছুটা ডিসলোকেশন হয়তো আমাদের হবে। এনআইডির দায়িত্ব বদলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নির্বাচন বিশ্লেষকরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 85 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 55 এবং নারী 30 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 13,787 জনের। 554টি ল্যাবে 24 ঘন্টায় 28,256 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,727 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.27%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,66,877 জনে। সুস্থ হয়েছেন আরও 3,168 জন। এ নিয়ে মোট সুস্থ 7,91,553 জন। ঢিলেঢালা লকডাউন চলছে শিল্পনগরী নারায়ণগঞ্জে। অফিস কলকারখানা খোলা থাকায় রাস্তায় রয়েছে মানুষের ভিড়, গাড়ির চাপ। সব জায়গায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধিও। করোনা থেকে সুরক্ষায় ঢাকায় চলাচল সীমিত করা হলেও নানা প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্টপে বাসে উঠতে হুড়োহুড়ির এই চিত্র দেখে বোঝার উপায় নেই দ্বিতীয় দিনের লকডাউন চলছে। ঢাকার কর্মস্থলে যেতে মানুষের উপচে পড়া ভিড় এখানে। যেহেতু অফিস আদালত খোলা, সেহেতু এই ব্যাপার এটা চিন্তা মাথায় রেখে লকডাউনের ইয়াটা করা দরকার। কখনো হেঁটে যেতে হয়, কখনো আবার যদি রিক্সা পাই রিক্সায় যেতে হয়। যারা ঢাকা যাতায়াত করতেছি, বাস বন্ধ, খুব অসুবিধা হচ্ছে। কলকারখানা খোলা থাকায় রাস্তায় বের হয়েছে কর্মজীবী মানুষ। গণপরিবহন কম থাকায় বিকল্প বাহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। সাইনবোর্ডের ভাড়া ছিল আপনার 5 টাকা, এখন সেটা 15 টাকা দিতে হচ্ছে। আমার আরো ডাবলের থেকেও ডাবল দিতে হচ্ছে। বৃষ্টি আবার 100 টাকা দিয়া হাফ ডাউন করতে 200 টাকায়, তাহলে ঘর সংসারে কি করবো? এরিয়া ভিত্তিক লকডাউন ঠিক আছে, কিন্তু ওই লোকগুলি কোন এরিয়াতে কাজ করে, কিভাবে যাবে, তার মালিকরা কিভাবে কি করবে, সেটা তাদের আগে দরকার। লঞ্চঘাটেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে ছোট ট্রলারে গাদাগাদি করে শহরে ঢুকছে মানুষ। এই পারাপারটা ট্রলারে, সেটা সবচেয়ে বেশি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারতেছি না, একেবারেই না। কিছু সময় দেরি হয়ে গেলে মালিকের কাছ থেকে বকাবকি শুনতে হয়। বাইরে বের হওয়া অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। সঠিক নিয়মে মাস্ক পরছেন না অনেকেই, মানছেন না শারীরিক দূরত্ব। বিধিনিষেধ এবং লকডাউন কর্মসূচিতে যেটুকু চলছে সেটুকুতে আসলে সংক্রমণ থামছে না, এবং দুঃখজনক সত্য জনসাধারণও এই স্বাস্থ্যবিধি মানছে না। যদি স্বাস্থ্যবিধি না মানে সংক্রমণ ব্যাধি আইনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা আসলে আইনের প্রয়োগে যাওয়া উচিত। রাজধানী ঢাকাকে করোনা থেকে সুরক্ষিত রাখতে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ সহ 7 জেলায় 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের সব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা উৎপাদনে যা যা দরকার সবকিছুই করা হবে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সবাইকে করোনার টিকা দেওয়া হবে, ভ্যাকসিন উৎপাদনে নিজস্ব ফার্মাসিউটিক্যাল এবং ইনস্টিটিউটও করা হবে। করোনায় নানা সংকট থাকলেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে, দেশের সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। মুজিব বর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, এরই মধ্যে 4 লাখেরও বেশি ঘর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষকে তারা হত্যা করেছে, তাদের লক্ষ্য একটা আওয়ামী লীগকে শেষ। আমরা এখন ভ্যাকসিন উপর যেন আমাদের গবেষণা হয়, আমাদের দেশে আমাদের কাজ করতে পারি এবং আমরা যেন নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল তৈরি করা দরকার। আমরা কিভাবে এখানে ভ্যাকসিন করব, তার উপর আমরা ইনস্টিটিউট তৈরি করব এবং এর উপর আমরা গবেষণা করে ইনস্টিটিউট তৈরি করে আমরাও যেন ভবিষ্যতে ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য যা যা দরকার আমরা সে ব্যবস্থা নেব। সেই ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঘণ্টাখানিক অবস্থান করেন। সকাল 8:30টার দিকে ধানমন্ডি এলাকা থেকে গণভবনে ফিরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে 9টার পরে ঢল নামে সাধারণ মানুষে সেখানে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। অনেকেই আসেন ব্যক্তিগতভাবেও শ্রদ্ধা জানাতে। দেশের সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত নবম মস্কো সম্মেলনে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন সরকার সব দেশ থেকেই টিকা সংগ্রহের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা পেলে বাংলাদেশ টিকা উৎপাদনের পাশাপাশি অন্য দেশেও সরবরাহ করতে পারবে। শেখ হাসিনা আরও বলেন, মানুষের বঞ্চনার অবসানের জন্য ব্যবস্থা নেওয়া, সবার জন্য শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে কখনোই শান্তি এবং সুরক্ষা নিশ্চিত হবে না। সম্মেলনে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ এবং শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। My government has shown resilience in fighting the pandemic by ensuring সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে মহামারী মোকাবেলা করে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে। বাংলাদেশ সব নাগরিককে বিনামূল্যে কোভিড-19 ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে। তাই সরকার সম্ভাব্য সব উৎস থেকে ভ্যাকসিন আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সরকার এই ভ্যাকসিনের জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। আমি জানাতে চাই যে বাংলাদেশের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে এবং যদি উৎপাদনে যেতে পারি তবে বিশ্ব সম্প্রদায়কে সহায়তা করতে পারব। and even support the world community if we are taken on board in the production chain. এদিকে সারা দেশে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। সকাল থেকে কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহীতে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় 1 মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ সবসময়ই জনসম্পৃক্ত রাজনৈতিক দল, তাই কোনো শক্তি এই দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সকালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনায় সংক্ষিপ্ত করা হলেও আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার নির্মাণ আমাদের আজকের অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার যাত্রাকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের টিকার টাকা ভারত ফেরত দিবে কিনা তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এছাড়া 5 থেকে 10 টাকার সার্জিক্যাল মাস্ক 356 টাকায় কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা বরাদ্দ রয়েছে, এগুলো তদারক করা হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা আমাদের লাইন মিনিস্ট্রি, তারা দেখভাল করবে এটা। তাদের এখন কতদিন সময় দিয়েছিল এবং কন্ট্রাক্ট দিয়েছিল, এখন তাদেরও সেখানে ভ্যাকসিন প্রয়োজন। আমরা দেখছি এখন সেই সমস্ত কারণ বিবেচনা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশকে $94 কোটি ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ 7,945 কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই টাকায় বাংলাদেশ প্রায় 4,47 লাখ ডোজ টিকা কিনতে পারবে। এর মাধ্যমে 2024 সালের মধ্যে 2 কোটির বেশি মানুষকে এই টিকা দেওয়া হবে। উন্নয়নশীল দেশগুলোকে করোনা ভাইরাসের টিকা কিনতে সহযোগিতার জন্য গত ডিসেম্বরে
$900 কোটি এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি চালু করেছিল এডিবি। তার আওতায় এই অর্থ পাবে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণের অর্ধেক অর্থাৎ $47 কোটি জন্য বাংলাদেশকে 2% হারে সুদ দিতে হবে। প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাকের সঙ্গে জড়িত হ্যাকার মামুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সুনামগঞ্জের দাওয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর মিন্টো রোডের সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির অতিরিক্ত কমিশনার AK হাফিজ আক্তার। তিনি বলেন, গ্রেপ্তার মামুন তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শী। ফেসবুক আইডি হ্যাকের আগে প্রথমে তিনি ফিশিং লিঙ্ক তৈরি করে বিভিন্ন প্রবাসীর মেসেঞ্জারে পাঠাতেন। লিঙ্কে ক্লিক করে কেউ ফেসবুক আইডি ও পাসওয়ার্ডে প্রবেশ করলে অ্যাকাউন্ট হ্যাক করতেন মামুন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক আইডি ফিরিয়ে দিতেন। গত 2 বছরে মামুন এই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানায় গোয়েন্দা পুলিশ। প্রবাসী যে ব্যক্তির আইডিটা হ্যাক করতো, তার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল ফেসবুকে, তাদের নিকট আবার সে ওই আইডিটি ব্যবহার করে একই ধরনের মেসেঞ্জারে মেসেজ পাঠাতো এবং এই ব্যাপারটি অনেকটা চেইন রিঅ্যাকশনের মতো, কিন্তু সে সবার আইডি হ্যাক করতে থাকতো। পরিমনির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় 5 দিনের রিমান্ডে নাসিরুল মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে সাভার থানা পুলিশ। আর মাদক মামলায় খারিজ হয়েছে আসামিদের জামিন আবেদন। চিত্রনায়িকা পরিমণি, নাসিরু মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন 14 জুন। পরে উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় মাদকদ্রব্য। সে রাতেই নাসির অমিসহ 5 জনকে আসামি করে বিমানবন্দর থানায় হয় মাদক আইনে মামলা। এরপর তাদের দেয়া 7 দিনের রিমান্ড শেষ হয় বুধবার। গোয়েন্দারা বলছেন, এই মামলায় নাসির অমির সম্পৃক্ততা কতটুকু তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য লাগবে আরও সাক্ষ্য প্রমাণ। হাতে নাতেই আমাদের পাওয়া গেছে মদ এবং মাদক, সেটার সাথে কার কতটুকু জড়িত এই বিষয়গুলি, এবং এটা আরও কিছু সাক্ষ্য প্রমাণ রাখতে হবে যে আমাদের লাগবে। সেটা নিয়ে আমরা কাজ করছি। কাজ করলে খুব সহজে আমরা এটার পুলিশ রিপোর্ট দিয়ে দিব। আদালতে তুলে নাসির অমিকে আর রিমান্ডে চায়নি ডিবি। খারিজ হয়েছে আসামি পক্ষে জামিন আবেদনও। তবে অমির বিরুদ্ধে হওয়া পাসপোর্ট ও মানব পাচার মামলার রিমান্ড আবেদনের শুনানি হবে 30 জুন। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসির অমিকে পরিমণি ধর্ষণ হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ডে চায় সাভার থানা পুলিশ। আদালত তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ এটা জিজ্ঞাসাবাদ করে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবে, যে সত্য জিজ্ঞাসাবাদের পরে যে রেজাল্টটা পায় সেটা দিয়ে একটা ফ্রডান দিয়ে 5 দিন পরে চালান দেবে। আমরা মনে করছি যে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হলাম এবং আমরা এর এগেইনস্টে আমরা প্রয়োজনে উচ্চ আদালতে যাব এবং আমার নাসিরুদ্দিন মাহমুদ পরিস্থিতির শিকার। 9 জুন বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টা হয়েছিল জানিয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরিমণি। পরে তার এই অভিযোগে মামলা হয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানি বাড়াতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য খাতেও নীতির সহায়তায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি বেসরকারি খাতের অর্থায়নের জন্য শক্তিশালী বন্ড বাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বেসরকারি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বুধবার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর অনলাইন সভায় এইসব কথা বলেছেন সালমান এফ রহমান। করোনা মহামারীর কারণে গেল বছরের মাঝামাঝি বড় ধস নামে রপ্তানি আয়ে। তবে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এই বছরের মে মাসে রপ্তানি আয় হয়েছে $3 বিলিয়ন। জুলাই থেকে মে পর্যন্ত সার্বিক রপ্তানি $35.18 বিলিয়ন পণ্য, যেখানে $28 বিলিয়ন এসেছে তৈরি পোশাক খাত থেকে। বুধবার বেসরকারি খাত নিয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের এক অনলাইন সভায় জানানো হয়, বর্তমানে দেশের রপ্তানি খাত কেবল তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। তাই রপ্তানিতে বৈচিত্র্য আনতে পোশাক শিল্পের মতো অন্যান্য খাতেও প্রয়োজনীয় ছাড় ও সুবিধা দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বর্তমানে আমরা তৈরি পোশাক শিল্পের ওপর বেশি নির্ভরশীল।
তবে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে রপ্তানির ঝুড়িতে আরও পণ্য যোগ করতে হবে। পোশাক শিল্পের মতো নীতি সহায়তা ও ছাড় অন্য খাতকেও দিতে হবে। আগে দেশের পুঁজিবাজার শুধু কোম্পানি নির্ভর ছিল, তবে বর্তমানে বন্ড বাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা থেকে দীর্ঘমেয়াদী অর্থের যোগান পাবে প্রতিষ্ঠানগুলো। আমাদের ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী ঋণ দিতে স্বল্পমেয়াদী আমানত ব্যবহার করছে। দেশের পুঁজিবাজার আগে সম্পূর্ণ ইকুইটি নির্ভর ছিল, তবে নতুন কমিশনের মাধ্যমে আমরা দ্রুতই ভাইব্রেন্ট বন্ড মার্কেট পাব। বেসরকারি খাতের সার্বিক উন্নয়ন এবং রপ্তানি বাড়াতে শুল্ক ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ দেয় আইএফসি। তৈরি পোশাক খাত, চামড়া, জুতা শিল্প, ইলেকট্রনিক ও কৃষিজাত পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, যেন বিশ্বে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানিও বাড়ানো যায়। এছাড়াও উন্নয়নশীল দেশ হওয়ার পর প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় শিল্প কারখানায় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্ষণশীলতা ছাড়া কার্যক্রম পরিচালনার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার শেয়ার বাজারের খবর। আগের দিনের ধারাবাহিকতায় চতুর্থ কার্যদিবসেও সূচকের ব্যাপক পতনে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইএক্স সূচক হারিয়েছে প্রায় 70 পয়েন্ট এবং দর হারিয়েছে 58 ভাগ প্রতিষ্ঠান। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার ঢাকায় স্টক এক্সচেঞ্জে বড় উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও বেলা 1টার পর কমতে থাকে সূচক। লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে 69.89 পয়েন্ট, অবস্থান করছে 6035 পয়েন্টে। সূচক কমলেও শেয়ার বিক্রির চাপে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট হাতবদল হয়েছে 2030 কোটি 3 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 12 কোটি টাকার বেশি। হাতবদলে অংশ নেওয়া 372টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 133টির, কমেছে 217টির এবং অপরিবর্তিত 22টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ন্যাশনাল ফিড মিল এবং তৃতীয় অবস্থানে ম্যাক্সন্স স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক, দ্বিতীয় মনোস্পুল পেপার এবং তৃতীয় মুন্নু ফেব্রিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 194.38 পয়েন্ট, লেনদেন হয়েছে 136 কোটি 36 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে 80 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। স্থানীয় সময় মঙ্গলবার তোগোগা গ্রামের একটি বাজারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এই বিষয়ে ইথিওপিয়ার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেশটির সামরিক মুখপাত্র কর্নেল গেটনেট আদনে বলেন, বিমান হামলা একটি নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ, তবে বেসামরিক নাগরিকরা এর লক্ষ্যবস্তু নয়। এদিকে ঘটনার পর সাহায্যকারী অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন অন্তত 6টি অ্যাম্বুলেন্স এবং 20 জন স্বাস্থ্যকর্মীকে সেনারা আটকে রাখেন। জিম্বাবুয়ে সিরিজের জন্য 3 ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বিসিবি। 3 বছর পর ফিরেছেন নুরুল হাসান সোহান, আর টি-20তে নতুন মুখ শামীম পাটোয়ারি। 3 ফরম্যাটের দলেই আছেন তামিম, লিটন, সাকিব, সোহান, তাসকিন ও শরীফুল। 2 ফরম্যাটে মাহমুদুল্লাহ, মিরাজ, সাইফুদ্দিন, তাইজুল ও আফিফ। মুস্তাফিজ টেস্টে বিশ্রামে, মুশফিক টি-20 থেকে ছুটি নিয়েছেন। আলোচিতদের মধ্যে মিঠুন আছেন শুধু ওয়ানডেতে আর সৌম্য শুধু টি-20তে। নির্বাচকেরা 3 সিরিজের জন্য বড় আকারের দল না দিয়ে আলাদা দল দিয়েছে। টেস্ট আর ওয়ানডে 17 সদস্যের, টি-20 স্কোয়াড 16 জনের। সবশেষ 2018 সালে উইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলা সোহান এবার 3 ফরম্যাটের দলেই সুযোগ পেয়েছেন। এছাড়া যুব বিশ্বকাপ জয়ী শামীম একমাত্র নতুন মুখ হিসেবে আছেন টি-20 দলে। জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটেই জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। 3 বছর জাতীয় দলে ফেরার সুযোগ এই উইকেট কিপার ব্যাটসম্যানের। মুশফিকের শূন্যতায় টি-20তে ফেরা অনেকটাই নিশ্চিত সোহানের। এদিকে টি-20 দলে একমাত্র নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারি। অনেকের বিচারে দেশসেরা উইকেট কিপার হয়েও জাতীয় দলে জায়গা ধরে রাখতে না পারায় হতাশা ছিল নুরুল হাসান সোহানের। ব্যাটিং সামর্থ্যে বারবারই পিছিয়ে পড়েছেন মুশফিক লিটনের চেয়ে। তবে তারা থাকতেই আবার 3 ফরম্যাটের দলে সোহানের ফেরা মনস্তাত্ত্বিক এক জয়।
2016 থেকে 18 এই 3 বছরে জাতীয় দলের জার্সিতে 3 টেস্ট 2 ওয়ানডে ও 9 টি-20 খেলেছেন সোহান। 14 ম্যাচে 17 ডিসমিসালের মধ্যে 9টি ক্যাচ আর 8টি স্টাম্পিং। তবে ব্যাট হাতের টেস্টেই শুধু একটি 50। জিম্বাবুয়ে সফরে টি-20তে মুশফিকের অনুপস্থিতি আর লিটনের অফ ফর্ম মিলে সুযোগটা অবারিত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের দুর্দান্ত পারফরম্যান্স মনে ধরেছে নির্বাচকদের। টি-20 ফরম্যাটের এবারের ডিপিএলে ব্যাট হাতে সেরা সময় সোহানের। 14 ম্যাচে প্রায় 152 স্ট্রাইক রেটে 346 রান শেখ জামাল অধিনায়কের। 3 বছর পর আসা সুযোগে কাজে লাগাতে সোহান এখন আরও পরিণত। এদিকে টি-20 দলের নতুন মুখ শামীম পাটোয়ারি। ফিনিশার সংকট সমাধানে যুব বিশ্বকাপ জয়ী তরুণে আস্থা নির্বাচকদের। ডিপিএলে প্রায় 185 স্ট্রাইক রেটে টি-20 আবেদন মিটিয়েছেন শামীম। ছোট্ট একটা বিরতির পর টি-20তে আবার ফিরেছেন লেগ স্পিনার আমিনুল বিপ্লব। জাতীয় দলের হয়ে 7 ম্যাচে 10 উইকেট তার। গেল বছর সবশেষ ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবার অ্যাওয়ে সিরিজে চেনা প্রতিপক্ষের বিপক্ষে সুযোগ পেয়েছেন বিপ্লব। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ হাই ভোল্টেজ ম্যাচ। রাত 1টায় উত্তাপ ছড়াবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের লড়াই। একই সময়ে জার্মানির অতিথি হাঙ্গেরি। এর আগে রাত 10টায় গ্রুপ পর্বের শেষ দিনে টিকে থাকার লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ স্লোভাকিয়া। আর পোল্যান্ডের চ্যালেঞ্জ শেষ 16 নিশ্চিত করা সুইডেন। এবারের ইউরোতে এফ গ্রুপের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গ্রুপ অফ ডেথ বলে কথা, যেখানে উত্তাপ ছড়াবে পর্তুগাল ফ্রান্স দ্বৈরথ। ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই। এরই মধ্যে নকআউটে পৌঁছে গেছে ফ্রান্স। তবে সবশেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ড্রতে অস্বস্তি বেড়েছে দেশমের দলের। পর্তুগালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ফ্রান্সের সামনে। সেক্ষেত্রে পয়েন্ট হারাতে হবে জার্মানির। বড় কোনো ইনজুরি সমস্যা নেই দেশমের দলে। বেনজেমার অভিজ্ঞতা আর মাঝমাঠে পগবার উপস্থিতি শক্তি যোগাবে। ফ্রন্টলাইনে কিলিয়ান এমবাপে হতে পারেন বিগ ম্যাচে তুরুপের তাস। অন্যদিকে জার্মানির বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে সান্তোসের দল। তবে ফ্রান্সের বিপক্ষে ড্র করলেই শেষ 16 টিকিট পাবে সেলেকাওরা। ন্যূনতম ব্যবধানে হারলেও সম্ভাবনা টিকে থাকবে। সেক্ষেত্রে হাঙ্গেরির বিপক্ষে হার এড়াতে হবে জার্মানিকে। দুই দলের পরিসংখ্যানে পিছিয়ে পর্তুগাল। মুখোমুখি 27 লড়াইয়ে ফ্রান্সের জয় 19 ম্যাচে আর পর্তুগালের সাফল্য 6টি। বাকি 2 ম্যাচ ছিল অমীমাংসিত। এদিকে গ্রুপ পর্বের শেষ দিনে মাঠে গড়াচ্ছে ই গ্রুপের রোমাঞ্চকর লড়াই। 4 দলেরই আছে নকআউট পর্বে ওঠার সুযোগ। আবার 3 দলের আছে ছিটকে পড়ার শঙ্কা। স্পেনকে দিতে হবে স্লোভাকিয়ার পরীক্ষা আর পোল্যান্ডের সামনে সুইডেন। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।